আজকে তো বড় বউয়ের অনেকটাই কাজ কমে গেল। আর আজকে সারাদিন আমরা কলাইয়ের যা যা রেডি করার দরকার, যেহেতু আগামীকালে আমরা কুমড়ো বড়ি দিব, সেই সবই রেডি করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো সকাল সকাল এখানে আমরা চাল কুমড়ো ভিজিয়ে রাখছি, এগুলো কুড়িয়ে ফ্রিজে রাখছিলাম। আর ওই যে দেখো, বড় বড় এখনো অনেকগুলো চাল কুমড়ো রয়েছে। আর এদিকে সকাল সকাল শাশুড়ি মা কলাইগুলো ভিজিয়ে রাখবে, যার কারণে এখানে কুলো দিয়ে ঝেড়ে চাকিতে পিষে নিচ্ছে। আমরা ছিলা কলাইয়ের কুমড়ো বড়ি দেই না, কারণ ছিলা কলাইয়ের কুমড়ো বড়ি খুব একটা ভালো লাগে না। আমরা আকড়া এরকম কিনে নিয়ে তারপরে পিষে আমরা এটা পরিষ্কার করে নিই। আর কেনাগুলো পরিষ্কার করতে হয় না। ওদিকে শাশুড়ি মা সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, চাকিতে পিষে নিচ্ছে, আর এই ফাঁকে আমি রান্না করতে চলে আসছি। তবে একটা কথা, রিজিকের মালিক আল্লাহ। দেখো, আমার কিন্তু রান্না তেমন কিচ্ছু ছিল না। কালকে সন্ধ্যার সময় হঠাৎ করে আমাদের বাড়িতে যে ছোট হুজুর আসে, ও এই লাউটা নিয়ে আসছে। তো আমি সকালে কি রান্না করব সেটা নিয়ে টেনশনে ছিলাম। গত দুদিন আগেই বলেছিলাম আমার বাজার নিয়ে বাজার করতে হবে, সেই হাটেও আর বাজার করা হয়ে ওঠেনি। মাঠ থেকে সবাই আসতে আসতে মাগরিব পার করে ফেলে। এখন যেহেতু গ্রামে কাজের সময়, খুব একটা বেশিক্ষণ হাট থাকে না। তারপরেও গিয়ে সেরকম একটা কোনো কিছু পাইনি, কিনেও আনা হয়নি। তো আমি তো দুদিনই খুবই কষ্ট করেছিলাম, এবার আবার এই হাটটাও করা হয়ে ওঠেনি, পাঁচের হাট। তো কিভাবে চলবো এই নিয়ে টেনশনে ছিলাম। তো সকালবেলা কি রান্না করবো এটা নিয়ে ভাবছিলাম। রাতের খাবার এক টাইম জাতামাতা করে, মানে যেমন তেমন করে চলে যায়। কিন্তু সকালবেলা দুপুরবেলা আমরা যেহেতু একবারে রান্না করি, সকালের চিন্তাটাই বেশি হয়ে যায়। তো লাউটা পেয়ে গেছি যখন, তো লাউ আর এখানে আলু দিয়ে কেটে নিয়েছি, আর এটা এখন ডিম দিয়ে রান্না করব। রাতে ভেবেছিলাম মাঠ থেকে পেঁপে নিয়ে এসে রান্না করব। পেঁপে পাড়তে গিয়ে দেখি সবগুলো পেঁপে পেকে গেছে, পেঁপেও রান্নার মতো আর নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা তো কিছু পেয়েছি, এটা এখন রান্না করি দেখি। উম হাট এই তো সামনে, রবিবারে। তো এই ভিডিওটা আপলোড দিতে দিতে আমার শনিবারের ভিডিও, যেটার কারণে একটু দেরি দিতেই হয়ে যাচ্ছে, তো রবিবারে আপলোড হচ্ছে। আর রবিবারে আমরা কলাইয়ের কুমড়ো বড়ি দিব, সেটা আপলোড হয়ে যাবে রাত্রে ইনশাল্লাহ। তো এই তো দেখো, এখানে আমি লাউ রান্না করে নিব। তো লাউ এখানে আমি তেলে দিয়ে দিয়েছি। ডিম ভাজি করব, আর পাশে আমি ডিম ভেঙে নেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি। আর ডিম ফাটিয়ে নেব, এখানে আমি 4টা ডিম ভেজে নিব। রান্না বান্না শেষ করে আবার বাইরের দিকে যেতে হবে। আজকে আমার প্রায় অনেক কাজই কমে যাবে। ধান তোলা, ধান আর থাকবে না আজকে। শেষবারের মতো ধান উঠিয়ে নিব। আবার যে ফসল বোনার যে কাজগুলো, সেগুলো আজ থেকে প্রায় কমে যাবে। তো আলহামদুলিল্লাহ, আবার সামনে 2 মাস খুব নিশ্চিন্তে আমরা কাটাতে পারবো। খুব একটা কাজ বাড়িতে থাকবে না। ফসল আসলে আসলে ওই একটা মাসে আমাদের ভীষণ কাজের চাপ পড়ে যায়। ওই সময়টায় কি থেকে কি করব হিসেব করেই পাই না। কোনো কাজ করেই কমপ্লিট করতে পারি না। আপনারা অনেকেই বলেন, আপু বাড়িঘর এত নোংরা থাকে কেন, ক্লিন করতে পারেন না? আসলে এখন একটু ফ্রি আছি, তো ইনশাল্লাহ হচ্ছে আস্তে আস্তে সবকিছু কমপ্লিট করে ফেলবো। আসলে আমার জায়গায় থাকলে হয়তো আপনারা কি করতেন জানি না। বাইরের কাজ সামলাবেন না বাড়ির মধ্যে কাজ সামলাবেন জানি না, একসঙ্গে দু জায়গায় দু নৌকোয় চলা যায় না। ঠিক আছে? তো এই তো ডিমগুলো একে একে আমি এখানে এরকম ভাবে চামচে করে নিচ্ছি, যাতে সবার একভাবে হয়ে যায়। তো এক জায়গায় আমি যেহেতু ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এখন চামচে করে উঠিয়ে উঠিয়ে ভেজে নেব। তো এই তো ভাজা প্রায় শেষের দিকে, আর আমি এখানে কুমড়ো বড়িও ভেজে নিব, কারণ কুমড়ো বড়ি আমাদের শীতের সময় একদিনও কুমড়ো বড়ি ছাড়া চলে না। একদিন যদি আমি ভুলে গিয়ে না দিই, সেদিনই আমার বকা খেতে হয়। তো এই জন্য আমি হচ্ছে লাউয়ের মধ্যে কুমড়ো বড়িও দিব, আর কুমড়ো বড়ি কালকে দিব। তার জন্য তো আজকে প্রিপারেশন নিচ্ছি। এই তো কিছুদিন আগে 1.5 কেজি মতো দিয়েছিলাম, সেটা প্রায় ফুরিয়ে গেছে। আর এদিকে রান্না করতে করতে দেখছি যে কলাইগুলো ভিজিয়ে রাখছে, আর এখানে এই তো কলাইগুলো কিছু খুদ বের হয়েছে, খুদগুলো আলাদা করে দিচ্ছে। আর কিছু যেগুলো বড় বড় হয়েছে ওইগুলো বড় পাত্রে দেওয়া হয়েছে। ওদিকে কুমড়ো ভিজে রাখা হয়েছে। তো সারাদিন ওইভাবে থাকবে। আমরা বিকেলের দিকে ওইটা কি করব, পরিষ্কার করে নেব। তো কিভাবে পরিষ্কার করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে লাউটাও প্রায় কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ডিম ঝোলে দিব। ভাতটাও হয়ে গিয়েছে। তো এই তো কুমড়ো বড়ি আর ডিম যেগুলো ভেজেছিলাম সেগুলো ঝোলে দিয়ে নিয়েছি, আর এখন নামিয়ে নিব। তো এই তো আলহামদুলিল্লাহ, রান্নাটাও বেশ মজার হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছে। আর হুজুর এদিকে চলে আসছে। ও 2-3 দিন বাড়িতে ছিল না, ওর বাড়িতে বেড়াতে গিয়েছিল, ছুটি ছিল আসলে। আর ও তো কাল বিকেলে সন্ধ্যার দিকে আসছে, রাতে খেয়ে গেছে। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, দেখতেই পাইনি।
আর এখন সকালবেলা চলে আসছে, ওকে লাউয়ের তরকারি দিয়ে খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আমি এদিকে দেখো ধান, অল্প কিছু ধান আছে যেটা আমরা প্রায় শেষ করে ফেলেছি। এইগুলো ধান তুলে ফেললেই মোটামুটি আমাদের শেষ এবছরের মতো ধান তোলা। আবার সামনে সিজনে এই সময়ে আবার ধান তুলবো। তো এবছরে কত মন ধান তুললাম, তো সবকিছুর হিসেব করে আমরা পেয়েছি 250 মন ধান। 300 মন ধান তুলতে চেয়েছিলাম, আসলে হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে সেটা নিয়ে খুশি। তো এই তো এখানে ধানগুলো উড়িয়ে নেওয়া হচ্ছে, এবছরের মতো শেষ। আর উঠানটাও পরিষ্কার করে ফেলতে হবে। এই যে এখনো কতগুলো পোয়াল রয়েছে, এটা এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো আস্তে আস্তে করে ফেলতে হবে, যেহেতু এখনো অনেক কাজ বাকি। আরো 2 দিন লেগে যাবে আমাদের এগুলো পরিষ্কার করে শেষ করতে। তো এখন আপাতত আমাদের ধান তোলা শেষ। তো এখানে এই যে কিছু পোয়ালও করা হয়েছে। আমরা যেহেতু রসুন লাগিয়েছি প্রায় 2.5 বিঘার মতো রসুন, আর ওই রসুনগুলো ঢাকার জন্য এখানে পোয়াল করা। পোয়ালগুলো রসুন ঢাকতে যেগুলো হয়ে যাবে নিয়ে যাবে মাঠে। মাঠ থেকে এই পোয়ালগুলো দেওয়ার পরে যতগুলো বাঁচবে ওইগুলো আমরা আলাদা করে রেখে দেবো। আমরা যেহেতু আবারও সামনে আমাদের ধান সিদ্ধ করতে হবে। এই তো মাত্র 11 মন ধান সিদ্ধ করা হয়েছে আমাদের টোটালি। এখনো প্রায় 15 মনের মতো ধান আমাদের সামনে সিদ্ধ করতে হবে। তো রোজার পরে ওইটা সিদ্ধ করব। রোজার আগে হয়তো হয়ে উঠবে না, কারণ এই তো পৌষ মাস পড়েই গেছে আর এই সময় থেকে রোদের দেখা খুব একটা পাওয়া যায় না। এজন্য আর ধান সিদ্ধ করা হবে না। রোজার পরে, রোজার মধ্যে তো আর করতে পারবো না। রোজা রেখে আসলে ধান সিদ্ধ করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো ভাবছি যে রোজার পরে একেবারে ঈদের পরে আমরা ধানগুলো সিদ্ধ করে নেব। ওদিকে মোটামুটি হয়ে গিয়েছে আর আমি এদিকে চলে আসছি এই তো ধনিয়াগুলো ফাটাইতে। এই কাজগুলো প্রায় মোটামুটি শেষের দিকে। আর মাত্র 8 কেজির মতো ধনিয়া আছে, 2 বিঘার মতো আমাদের এই ধনিয়াগুলো বুনতে হবে। তো ওইটাই বুনতে যাবে। আর এই কাজটা একদিনে হয়ে ওঠে না, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর কাজ আর সব কাজ সামলে এই অল্প অল্প করে ধনিয়া ফাটিয়ে নিতে হয়। আর এটা হচ্ছে ফাটিয়ে না দিলে কি হয়, একটা গাছে থেকে দুটো গাছ বের হয়ে যায় একটা দানা থেকে। তো ওই জায়গায় ঘন হয়ে যায়। একটু ধনিয়াগুলো পাতলা করলে কি হয়, ধনিয়ার ফলনগুলো খুবই ভালো হয়। আমরা যেহেতু কষ্ট করছি, তো ফলনের দিকটাও আমাদের মাথায় রাখতে হয়, একটু কষ্ট করতে হয়। এই কষ্টটার জন্য যদি আমরা সামনে খুবই ভালো একটা ফলন পাই তাহলে তো করাই যায় না, এই খাটনিটাও করতে কোনো কষ্ট লাগে না। এটা যেহেতু গোটা আর এইভাবে শিলপাটা দিয়ে আমরা হচ্ছে ফাটিয়ে নিচ্ছি, দুটো টুকরো করে হয়ে যাচ্ছে, তখন দুটো গাছ হবে। তো এই জন্য এই দেখো একেবারে কতগুলো হচ্ছে ধনিয়া ফাটানো হয়ে গেছে। এখানে মোট 8 কেজির মতো আছে। তো ধনিয়া ফাটিয়ে বাড়ির টুকটাক সমস্ত কাজগুলো করে এখন চলে আসছি বিকেল বিকেল। এই তো কলাইগুলো ধুয়ে নেওয়া। তো কলাইয়ের বড়ি দেওয়া সবকিছু ভালো লাগলেও এই মানে কষ্টটা অনেক কষ্ট হয়ে যায়। ধুইতে অনেক সময় লাগে, আবার কুমড়ো বড়ি ফাটিয়ে বসানোটাও অনেক কষ্ট, বাটতে অনেক কষ্ট। আসলে খেতে যতটা মিষ্টি লাগে, খেতে যতটা টেস্টি হয়, তো তার পিছনের কিন্তু কষ্টগুলো অনেক হয়। অনেকেই আবার কমেন্ট করেছে, আপু কুমড়ো বড়ি নিতে চাই, তা আপনি কি দিতে পারবেন? আসলে কুমড়ো বড়ি দেওয়া এটা পসিবল, কিন্তু কি হয় আপনাদের হয়তো পোষাবে না। আমাদের দিকটা পরিশ্রমগুলো বা আমাদের যে খরচটা পড়ে যায় সেটা আপনাদের দিক থেকে দেখতে গেলে অনেকটা খরচ পড়ে যাবে। আমরা ১ কেজি কলাই প্রায় ১৩০ থেকে ৪০, অথবা একটু ভালো কোয়ালিটি নিতে গেলে ৳১৫০ পড়ে যায়। আবার একটা কুমড় কিনতে ৳১৫০, ৳১০০ পড়ে যায়। আবার আমাদের পরিশ্রমের দামটা, আপনাদের কুরিয়ার সার্ভিস, এগুলো দিয়ে দেখতে গেলে ১ কেজি কলাইয়ের অনেকটা দাম পড়ে যায়। তো এটা হয়তো আপনাদের পোষাবে না। তো যাই হোক, এখানে আমার কলাইটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। খুব একটা হয়নি। মোটামুটি হয়েছে। বাকিটা আমার শাশুড়ি মা পরিষ্কার করে নেবে। কারণ আমি সব কাজ আসলে এত পারফেক্টলি করতেও পারি না। তো তার ধৈর্য আছে। তো সে এটা ভালোভাবে পরিষ্কার করে নিবে। তো মোটামুটি শেষ আজকের মতো। কালকে আবার ইনশাআল্লাহ সকাল সকাল কুমড়ো বড়ি দিব। তো সেটা আপনাদের নেক্সট ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ।